নাই। So this is our online class 10. In today's class, we will discuss about the calculation of GDP, then followed by the difference between real GDP and nominal GDP, and how the GDP of a country will determine the living standard of an economy or country. What can I say? Okay. After completing that, we will discuss about the unemployment and inflation rate. এটা নিয়ে আলোচনা করব। আমি যদি মনে করি যে ম্যাথস পোর্শন বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো ইনফ্লেশনের জাস্ট ক্যালকুলেশনটা আমরা দেখে খুব জিনিসটা খুব ইয়া করে ফেলবো, মানে ফার্স্ট শেষ করব। হয়তো আনএমপ্লয়মেন্টের কোনো ম্যাথসে আমরা যাব না, যদি ম্যাথস পোর্শনটা বেশি হয়। যেহেতু জিডিপিতে আমরা একটা বড় ম্যাথস পাবো, আমরা হয়তো সেই কাজটা করতে পারি। এছাড়া এই দুটো শেষ করার পরে যদি আমরা সুযোগ পাই, তাহলে হচ্ছে আমরা মার্কেটের উপরে একটা ক্লাস করব, যে ক্লাসে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, আমরা মার্কেট সম্পর্কে আইডিয়া পেয়েছি, এখন ডিফারেন্ট টাইপস অফ মার্কেট নিয়ে আমরা ওখানে হচ্ছে গিয়ে আলোচনা করব। এই হলো বিষয়। তো চলে যাই আজকে আমরা যে টপিকে যাব। আমাকে একটু আমাকে বইটা, আচ্ছা আমি কি আপনাদের সাথে বইটা শেয়ার করেছি কিনা এটা একটু বলে, এটাকে আমাকে একটু জানাবেন, গুগল ক্লাসরুমে বই শেয়ার করেছি কিনা আমি। আমি গুগল ক্লাসরুমে কি যে পিডিএফটা পড়াচ্ছি, মানে ম্যাক্রো ইকোনমিক্স এর বইটা কি শেয়ার করেছি? কাউকে একটু বলতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না। কেউ জানেন না? জি ম্যাম। জি 10th এডিশনটা না, ওটা শেয়ার করছেন আপনি। মানে ইকোনমিক্স কোশ্চেন ম্যাম 10th এডিশন একটা বই ইয়া করছেন। পার্কিনের যে বইটা আছে ম্যাক্রো ইকোনমিক্স, এটা শেয়ার করেছি। ম্যাম আচ্ছা আমি বইটা দেখাচ্ছি, না করলে আমাকে শেয়ার করছেন, আমি দেখে এই বইটা শেয়ার করেছি কি আপনাদের সাথে? একটা মিনিট টাইম দিতে হবে। ম্যাক্রোনিক্স এর জিডি একটা শেয়ার করেছেন, সেটা হচ্ছে 10th এডিশন। হ্যাঁ 10th এডিশন পার্কিন ম্যাক্রো জিডিপি একটা ইকোনমিক্স। শেয়ার করেছিলেন ম্যাম। হ্যাঁ জিডিপি স্লাইডটা শেয়ার করেছি, এই বইটা শেয়ার করেছি। জি ম্যাম, এটাও শেয়ার করেছেন, জিডিপির আগে এটা শেয়ার করেছেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বই শেয়ার করাই আছে। তো এইটারই হচ্ছে চ্যাপ্টার 4 এ চলে যাচ্ছি আমরা। ওপেন করে রাখলে হবে। বুঝতে পেরেছি। এটারই চ্যাপ্টার 4 এ চলে যাচ্ছে। আচ্ছা আমি একটু দেখাই, আমার জন্য খুব ইজি হয়। আমরা সাধারণত সব অ্যাডোবিতে হচ্ছে গিয়ে পিডিএফ গুলো ওপেন করি। আমি হচ্ছে গিয়ে পিডিএফ ওপেন করি সাধারণত এক্সপ্লোরার দিয়ে। সেক্ষেত্রে আমার যেটা সুবিধা হয়, মানে খুব ফাস্ট হচ্ছে গিয়ে পেজগুলোর মধ্যে মুভ করা যায়, এবং এটা তার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে রিড আউট। এটা আপনি চাইলে রিড অ্যালাউড, এটাতে আপনি যখন এটা ইউজ করবেন, আমি এটা অনেক সময় করি। ধরেন আমি অন্য কোনো কাজ করছি, লাইক আমি নিউজ আমি পেপার ওটা পড়ছি। এক্সপ্লোরে ওপেন করি মাঝে মাঝে। হ্যাঁ এক্সপ্লোরার খুব কাজের, এই জন্যই বুঝাচ্ছি। কুইক কাজ করা যায় আর কি। হ্যাঁ কুইক কাজ করা যায়, কুইক সার্চও করা যায়। এখানে যে সার্চ অপশন থাকে, যেটা হচ্ছে কি অ্যাডোবিতে এইভাবে এত ফাস্ট সার্চ অপশন থাকে না। আর রিড অ্যালাউড এটাতে সুবিধা যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি ধরেন অন্য কোনো কাজ করছেন, আপনার মনে হলো যে বইয়ে কি পড়াচ্ছে আমি একটু জানি, রিড অ্যালাউড আপনি যদি দিয়ে রাখেন, ও নিজের মতো করে সুন্দরভাবে প্রনাউন্স করতে থাকে। সো আপনি শুনছেন, মানে একই সাথে অ্যাট এ টাইম দুইটা কাজ করা যায়, এটা বলতে চাচ্ছিলাম। তো এটাতে আপনারা ওপেন করতে পারেন। তো আমি যেটা বলছিলাম যে আমরা এই চ্যাপ্টারটা ফলো করছি আপাতত, চ্যাপ্টার 4, এবং এটা ফার্স্ট পোর্শনটা অলরেডি আমরা কমপ্লিট করেছি, যে দ্যাট ইজ দ্য idea of GDP, gross domestic product, then its component, that means the 4 component, which is market value, then final goods and services produces within a country in a given time period, এরকম এটা পড়েছি। তারপরে আসে হচ্ছে সার্কুলার ফ্লো, জিডিপিটা যে জিডিপি যে ইটস ইকুয়াল দ্য এগ্রিগেট এক্সপেন্ডিচার এন্ড এগ্রিগেট ইনকাম, সেটা নিয়ে আমরা স্টাডি করেছি। আজকে আসলে আমরা ক্যালকুলেশনটাতে চলে যাব, যে হাউ উই আর গোইং টু ক্যালকুলেট দ্য জিডিপি, আমরা সেখানে চলে যাব। তো আমরা সেটাতে যাচ্ছি। সো এটার জন্য হচ্ছে গিয়ে আজকে একটা খাতা নিয়ে ফেলি, কারণ এখন আমরা ম্যাথসে করব এবং খাতাটা খুব ইম্পর্টেন্ট। এবং আবারও বলছি আজকে ব্রেকআউট রুমে যাবো, একটু কেয়ারফুলি আমরা কাজ করি, তারপর কিন্তু এটার উপরে মার্কস আছে আমাদের, এই জন্য বারবার ব্রেকআউট রুম দিলে আমি বারবার বলতে থাকি যে ব্রেকআউট রুম দিব আজকে, স্টাডি করেন। সো সবাই হচ্ছে গিয়ে খাতা নিয়ে বসি। আজকে খাতার উপর টাইটেল দিবেন হচ্ছে ক্যালকুলেশন অফ জিডিপি। হ্যাঁ এটা আমরা হচ্ছে আজকে ক্যালকুলেশনটা শিখবো। তো এই স্লাইডটা আমরা চলে যাচ্ছি, স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করা আছে। সো আমরা জিডিপি কে যদি ক্লাসিফাই করি, ইটস অ্যাকচুয়ালি 2 টাইপস।
One is nominal GDP. In short form, we call it NGDP, and another one is real GDP. In short form, we call it RGDP. So nominal GDP টা আমরা basically যেটা দেখবো যে আচ্ছা আর একটু বলে নি, ইকোনমিক্সে যখনই nominal ওয়ার্ডটা আপনি পাবেন, which means it calculated in the market value term. It will be calculated in the market value term. So which means if someone talk about your nominal wage, or nominal income, it means your income calculated on the current market value. Or nominal wage means your wage will be calculated in the current market value, এরকম। তাহলে nominal GDP বলতে যদি বলে তাহলে আমরা কি বুঝবো, একইভাবে current market value সেটাকে আমি ক্যালকুলেশন করবো। সো দেখেন ডেফিনেশনটা এখানে এইভাবেই দিল যে nominal GDP means this kind of GDP will be evaluated at current market prices. অর্থাৎ আমি যখন কারেন্ট মার্কেট প্রাইসে আমি হচ্ছে গিয়ে কোনো জিডিপি ক্যালকুলেশনে যাব, তখন সেটাকে আমি হচ্ছে গিয়ে নমিনাল জিডিপি বলে থাকবো। অর্থাৎ বাংলাদেশে যে জিডিপি আছে সেটাকেই ক্যালকুলেশন আমি করছি। তো সেটাতে যদি আমি ক্যালকুলেশন করতে যাই, তখন আমি হচ্ছে গিয়ে আপনার কি করলাম যে প্রোডাক্ট গুলোকে বাংলাদেশে এক বছর আমরা যেটা জিডিপি ডেফিনেশন জানি যে the market value of final goods and services produces within a country within a given time period, এরকম আমরা জানি। তো বাংলাদেশে ওই given time period এ যে পরিমাণ প্রোডাক্ট তৈরি হলো সেটাকে আমি হচ্ছে গিয়ে আমি সেটাকে হচ্ছে ক্যালকুলেট করে নিলাম। সো সেই প্রোডাক্ট সেটাকে হচ্ছে ক্যালকুলেট করে নিলাম। তো এটাকে আমরা হচ্ছে গিয়ে আপনার নমিনাল জিডিপি বলে দেখবো। মানে সেটাকে যদি কারেন্ট মার্কেট প্রাইসে আমি যখন ক্যালকুলেশন করছি, অন্য কোনো অ্যাডজাস্টমেন্টে যখন যাচ্ছি না, তখন হচ্ছে সেটাকে আমি নমিনাল জিডিপি বলবো। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে নমিনাল জিডিপিতে আমরা যখন যাব, তখন মানে নমিনাল টার্মটা থাকলে আমার মেমোরাইজেশনে কিছু নাই। সো আমি জিডিপি জানি, তাহলে জিডিপি যদি আমি নমিনাল জিডিপি বলি তাহলে এটাই বুঝবো যে নমিনাল জিডিপি মিন্স দিস কাইন্ড অফ জিডিপি উইল বি ক্যালকুলেটেড ইন কারেন্ট মার্কেট প্রাইসেস। এখন বলবেন যে এর সাথে কোনো কিছু কি অ্যাডজাস্টমেন্টে যাবে না? না, এখানে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট যাবে না। এখন নমিনাল জিডিপির প্রবলেম হচ্ছে দিস জিডিপি উইল নট রিফ্লেক্ট দ্য অরিজিনাল সিচুয়েশন অফ দ্যাট ইকোনমি অর দ্য অরিজিনাল সিনারিয়েট অফ দ্যাট ইকোনমি। এই সিনারিয়েটে এরকম যে লাইক ফর ইনফ্লেশন হাউ মাচ দ্য প্রাইস ইনক্রিজেস, অর ইজ দ্যার এনি ইনফ্লেশন অর ডিফ্লেশন, হোয়াট অ্যাবাউট দ্য আনএমপ্লয়মেন্ট রেট, হোয়াটস ইউর পারচেজিং পাওয়ার প্রায়োরিটি, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু নমিনাল জিডিপিতে আমরা ক্যালকুলেট করে পাই না। নমিনাল জিডিপিতে দেখা যাচ্ছে যে জাস্ট হচ্ছে গিয়ে কারেন্ট মার্কেট প্রাইসে আমরা ক্যালকুলেশন করে ফেলছি, তো সেখান থেকে এটা হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে। সো আমার ক্রয় ক্ষমতা আছে কিনা, বা আমার পরিবারের ক্রয় ক্ষমতা আছে কিনা, আমার দেশে কত পার্সেন্ট মানুষ এমপ্লয়েড না আনএমপ্লয়েড আছে, এই ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট বা ইনফ্লেশন রেট অর্থাৎ মূল্যস্ফীতিটা কতটুকু, এটার সাথে কি কোনো অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার আছে কিনা, এই যে এই ধরনের সিচুয়েশন গুলো যেগুলোকে আমি বলবো যে যেখানে আমার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, এই বিষয়গুলো কিন্তু আমি নমিনাল জিডিপি ক্যালকুলেশনের সময় কোনোভাবেই পাবো না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে রিয়েল জিডিপি। একই কথা ইকোনমিক্সে যখনই রিয়েল কথাটা পাবেন তখনই বুঝবেন যে দ্যাট মিনস দিস থিং উইল বি অ্যাডজাস্টেড উইথ দিস থিংস মানে সরি মাই মিস্টেক, সরি একটু ভুল বলে ফেলছিলাম। আচ্ছা, রিয়েল টার্মটা আসলেই আমরা বুঝতে পারবো যে ইনফ্লেশন যেটা মূল্যস্ফীতি মেইনলি ইটস ওয়ান অফ দ্য মেজর ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর দ্যাট উইল বি অ্যাডজাস্টেড ইন দিস কাইন্ড অফ টার্ম। অর্থাৎ রিয়েল কথাটা আসলেই আমরা বুঝবো যে ইনফ্লেশন অর্থাৎ মূল্যস্ফীতি এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর। ম্যাক্রো ইকোনমিক কয়েকটা ফ্যাক্টরস আছে, একটা হচ্ছে জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, গ্রোথ রেট, এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর। একটা ইকোনমি কেমন আছে অর্থাৎ ওভারঅল অল ওভার ইকোনমিটা কেমন আছে এটা বোঝার জন্য আমরা কতগুলো ইন্ডিকেটর দেখলেই বুঝে যাই যে ইকোনমিটা কেমন আছে। সো এর মধ্যে রিয়েল জিডিপি ইজ ওয়ান অফ, সরি মাই মিস্টেক, ইনফ্লেশন ইজ ওয়ান অফ দেম। সো এই যে আমরা যখনই রিয়েল জিডিপিটা ক্যালকুলেশনে যাব, দেন উই উইল অ্যাডজাস্টেড দ্য ইনফ্লেশন উইথ ইট, অর্থাৎ আমরা আমাদের যে ইনফ্লেশন রেট যেটা ছিল সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এখন আপনার কথা হলো যে মানে আপনি তো বললেন রিয়েল মানে এটার সাথে একটা অ্যাডজাস্টমেন্টে আসবে। সো সে ফর এক্সাম্পল আই এম টকিং অ্যাবাউট মাই রিয়েল ইনকাম।
What does it mean? It means your income are after adjusting the inflation rate, which means it will indicate your original situation. That means after adjusting inflation means it will reflect your purchasing power. আপনি আসলে পারচেজ করতে পারছেন কিনা, দ্যাটস ইউর পারচেজিং পাওয়ার। হ্যাঁ, পারচেজ করতে পারছেন কিনা সেটাও কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে বের করে নিতে পারছেন ফ্রম দ্য রিয়েল জিডিপি পার্ট, সরি ফ্রম দ্য রিয়েল ইনকাম। সো একইভাবে রিয়েল জিডিপিটাকে যখন আমি বের করছি, আমি তো বলেই দিলাম that means this kind of GDP will be measured after adjusting the inflation. So অরিজিনাল সিনারিও অর্থাৎ আমার দেশে আসলে কি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমি এখান থেকে খুঁজে বের করে ফেলতে পারবো, এটাই আমি বলতে চাচ্ছিলাম। সো আমার ক্রয় ক্ষমতা আছে কিনা, প্রাইস লেভেল বাড়লো কিনা, ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের একটা রিলেশনশিপ থাকে, সো সেখান থেকে আমরা আনএমপ্লয়মেন্ট রিলেশনশিপ পর্যন্ত বের করতে পারবো। সো এইটা হচ্ছে কি আমরা কিন্তু প্রপারলি এখান থেকে খুঁজে বের করতে পারবো। আচ্ছা, একটু ক্লাসের বাইরে কথা বলতে থাকি, যেহেতু আমরা জিডিপি নিয়ে কথা বলছি। আমার ক্লাসে মানে জাস্ট হ্যান্ড রেজ করলেই হবে, কতজন আছেন যারা হচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম করছেন? ম্যাম আমি অফিস থেকে ক্লাস করছি। অফিস থেকেই ক্লাস করছেন, আচ্ছা মানে অফিসে যে, আচ্ছা অফিসে যেতে হচ্ছে এমন কয়জন আছেন, একটু হ্যান্ড রেজ করেন তো দেখি। মানে সরাসরি অফিসে যেতে চান, আমিও এখন অফিস করছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে হচ্ছে গিয়ে আমি বাসায় বসে অফিস করতে মানে ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা, আমার ক্লাসের 50%, মোর দেন 50%, 75% স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি তারা অফিস করছে, মানে সরাসরি অফিসে যাচ্ছে এই লকডাউনের মধ্যে। আচ্ছা, আমি আজকে আসলে একটু প্যানিকড হয়ে গিয়েছে, আজকে না কালকেও প্যানিকড হয়ে গিয়েছিলাম, মানে ইন্ডিয়ার সিচুয়েশন দেখে। ইন্ডিয়াতে ট্রিপল মিউটেন্ট যে করোনা ভাইরাস যেটার ইয়াটা ছড়িয়েছে, মিউটেশন 3rd টাইমস হয়েছে, সো সেটার এফেক্টেড ওদের খুব উপরে খুব বেশি পড়ছে। এবং যদি আমরা আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার দেখি, আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার ইন্ডিয়ানদের ফিজিক্যাল স্ট্রাকচার সেম, মোর এন্ড লেস সেম, আমরা একই রকম। সো ওদেরকে যদি এইভাবে অ্যাটাক করতে পারে, আমাদের জন্য কিন্তু বিষয়টা একই রকম হয়ে দাঁড়াবে। তা আমার আসলে মনে হচ্ছে যে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস দরকার, কারণ আসলে এই যে দেখেন জিডিপি ওয়াইজ যদি বলি, আমাদের দেশ একটা ছোট্ট দেশ। দেখেন আমাদের এরিয়া এত কম, সে এতটুকু এরিয়ার মধ্যে 18 কোটি মানুষকে ফিড দিতে হলে আমাকে সেই পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনভলভ হতে হবে, আমার জিডিপি সাইজটা অত বড়ই হতে হবে, আমার প্রোডাকশন অত বড় যেতে হবে। সো আমি বাসায় বসে থাকলে আসলে সব কাজ তো আর বাসায় বসে করা সম্ভব না, যে কাজগুলো হচ্ছে নিজে যে করতে হয় সেগুলোকে যেতেই হবে, ফিল্ডে আমাকে নামতেই হবে। আমাদের সবার ক্ষেত্রেই জিনিসটা প্রযোজ্য, আমি এখানে গভর্নমেন্টকে দোষ দিতে পারি না, কারণ একটা শপিং মল বন্ধ হয়ে থাকলে শপিং মলের সাথে একজন না, শপিং মলের সাথে আপনার আরো হচ্ছে গিয়ে অনেকের জীবন জীবিকা হচ্ছে গিয়ে রিলেটেড, এবং সেখান থেকে ব্যাংকিং সেক্টর রিলেটেড, সেখানে ডিরেক্টলি এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড অনেক বিষয় আসলে এখানে কাজ করে। তো চাইলে আমি শপিং মলও বন্ধ করে রাখতে পারি না, আবার চাইলেও আমি হচ্ছে স্কুল কলেজও আসলে বন্ধ করে রাখা উচিত না। এখন আমাদের মধ্যে যেটা হচ্ছে যে আমরা সচেতন না, আমরা খুব অসচেতন ভাবে চলছি। ফার্স্ট ফেজে আমাদের হয়তো ওয়েভে আমাদের সেরকম আমরা কিছু দেখিনি, সেকেন্ড ওয়েভটাকে আমরা খুব হেলায় ফেলায় নিচ্ছি, বাট এটাকে আসলে হেলায় ফেলায় নেওয়ার মতো কোনো বিষয় না। তো আমি একটা রিকোয়েস্ট করব যে আসলেই যে সেফটিটা, যেটা হাইজিন যেটা মেনটেন করতে, সেই হাইজিন গুলো মেনটেন করেন। মাস্ক ব্যবহার করতে বলেছে, আপনার জীবনের থেকে মাস্কের মানে মাস্ক ব্যবহার করে একটু সাফোকেশন লাগে, আমার নিজেরই সাফোকেশন লাগে মাস্ক ব্যবহার করলে, খুব সাফোকেটেড লাগে। তারপর আমি চেষ্টা করি পাবলিক প্লেসে গেলে কোনোভাবেই মাস্ক খোলার চেষ্টা করি না, কোনোভাবেই না, মানে খুলবোই না। আমার স্ট্র্যাটেজিটা এরকম, যতই কষ্ট হোক মাস্ক পরে আমাকে থাকতেই হবে, চোখে বা নাকে মুখে হাত দেই না। তো এই ইয়াগুলো হচ্ছে আমরা নিজেদের মধ্যে বিল্ড আপ করি। আমি হচ্ছে লাস্ট যেদিন বের হয়েছি, জাস্ট হচ্ছে উবারে যখন উঠেছি, আমি উঠে না মানে এত সাফোকেটেড লাগছে, আমি খুলে ফেলছি মাস্কটা। পরে দেখে আমার নিজেরই ভালো লাগছে, আমার মনে হচ্ছে না পাবলিক প্লেসে খোলা উচিত না। আমার বাসায় বয়স্ক মানুষ আছে, তো এই যে সিনিয়র সিটিজেনদের কথা চিন্তা করবেন, বাসায় যদি ছোট বাচ্চা থাকে, এখন ছোট বাচ্চাদেরও করোনা হচ্ছে। এবং ইন্ডিয়াতে আমি এরকমও দেখলাম যে 5 বছর বয়সী শিশুও মারা গেছে। 32 ইয়ার্স ওল্ড, মানে ওই ছবিটা দেখে আমার খুব ইয়ে লাগছে, একটা ছেলে 32 ইয়ার্স ওল্ড, সে তার ছবি নিজেই ছবি তুলে তার ফ্রেন্ডকে পাঠিয়েছে, তার 24 ঘন্টার মধ্যে সে মারা গিয়েছে। মানে এত, তো এখন আপনি বলেন 32 ইয়ার্স ওল্ড, তার কি ইমিউন সিস্টেম এত খারাপ? হি ইজ আ গুড লুকিং ওয়ান,
বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে রেগুলার জিম করে, এরকম টাইপের বডি স্ট্রাকচার, কিন্তু একটা সিম্পল ভাইরাসের কাছে সে ফেইলড। তো নিজেদের জায়গা থেকে আমরা একটু হাইজিন গুলো মেনটেন করি। এই যে যে অভ্যাসগুলো বলছে যে হাত ধোয়ার অভ্যাস, চোখ নাক মুখে বাহিরে পাবলিক প্লেসে হাত না ধুয়ে হাত না দেওয়া চোখে বা নাকে বা মুখে, এই জিনিসগুলো মেনটেন করি। যেহেতু এখন রমাদান, আমরা তো বাইরে দেখা যায় খাবারও খাই না, সো সেটা তো সমস্যা দেখি না। বাসায় এসে আগে একটা শাওয়ার নিয়ে নেই, বা বাইরে যে পোশাকটা পরে আসি সেই পোশাকটা অ্যাটলিস্ট ধুয়ে ফেলি। নিজেও ভালো থাকবে, যে পরিবারকেও ভালো রাখবেন। তো এই জিনিসগুলো যাতে আমরা একটু মেনটেন করি। হ্যাঁ, জিডিপি পড়াতে যে এটা মনে হলো যে জিডিপি তো মানে আমার এই দেশের ইকোনমি তো চালাতে হবে। এখন আমাদের দেশ এমন দেশ না যে আমি চাইলাম 3 মাস হচ্ছে গিয়ে দেশের মানুষকে ঘরে আটকায় রাখলাম, তাদের হচ্ছে গিয়ে তাদেরকে খাওয়ানোর মতো কিন্তু আমাদের দেশের বা আমাদের দেশ কেন ইন্ডিয়ান গভর্নমেন্টেরও এই অ্যাবিলিটিটা নাই। তো তার মানে কি আমাদেরকে ছাড়তেই হবে, আমার ঘরে খাবার আনার জন্য হলো আমাকে হচ্ছে গিয়ে অফিস আদালত ওপেন করে দিতে হবে। তাহলে ওপেন যদি করেই দিতে হয়, তাহলে আমাকে সেই পরিমাণ সেফটি যাতে আমরা মেনটেন করি। এই হলো বিষয়। তো এবার আসি, আচ্ছা আমি এখানে একটা কথা বলতে, এই যে আপনাদের বললাম যে আমি হচ্ছে গিয়ে ইয়া করে না, আমার আমার ল ইয়ারের সাথে আমি এক জায়গায় গিয়েছিলাম। সো এরপর 2 দিন পরে আমি শুনলাম যে আপুর হচ্ছে করোনা হয়েছে। এখন আমি চিন্তা করলাম, আল্লাহ, আপুর করোনা হয়েছে, তার মানে তো আমারও হওয়ার সম্ভাবনা আছে। পরে আমি কিছুক্ষণ চিন্তা করলাম যে আমি চিন্তা করলাম, আচ্ছা উনার কেন করোনা হলো? একই জায়গায় আমরা গেলাম, উনাকে উনার বাসায় ড্রপ করে দেন, আমি আমার বাসায় আসছি, এরকম হচ্ছে বিষয়টা। একই অফিসে আমরা গিয়েছি, তাহলে আপুর এরকম কেন হলো? আমি দেখলাম যে আপু বেশিক্ষণ মাস্ক পরে থাকতে পারে, উনি নিজেই বলে যে মাস্ক বেশিক্ষণ পরে থাকতে পারি না, উনি মাস্ক খুলে ফেলেন। বা ওটাই বললাম, হ্যান্ড স্যানিটাইজ এগুলো ওগুলো অতটা উনি পছন্দ করে না। সো দেখবি যে যাদের করোনা হচ্ছে তাদের মধ্যে সাবধানতার অভাব, অনেক ক্ষেত্রেই এটা দেখবে যে সাবধানতার অভাব ছিল, খুব কম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের দ্বারা এফেক্টেড হয়েছে। সো যারা ফার্স্টে এফেক্টেড হচ্ছে তাদের মধ্যে এই যে সেলফ অ্যাওয়ারনেস আমরা যেটাকে বলবো, এটা কিন্তু খুব কম ছিল। আর যদি মনে হয় যে না, আমি এগুলা মানি না, ঠিক আছে আমার বেরোতে হচ্ছে ইচ্ছা মতো কাজ করবো, তাহলে এই যে ইন্ডিয়া নিডস অক্সিজেন এরকম একটা হ্যাশট্যাগ ওপেন হয়েছে টুইটারে এন্ড ফেসবুকে, ওইটা দেখে ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখেন। আমি নিজেই বলবো যে আমি নিজেই হচ্ছে গিয়ে, দো দে আর নট বিলং টু আওয়ার রিলিজিয়ন, আমাদের রিলিজিয়নে যেটা বলে যে আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, তোমাকে আমি যেমন বাধা দিতে পারবো না, আমি আমার আমার ধর্ম পালন, তুমি আমাকে বাধা দিতে, আমাদের ধর্মীয় ইয়াতে ইন্ডিকেশন এরকম। তারপর আই প্রেইড ফর দেম, বিকজ আমার এতই খারাপ লেগেছে যে না, আমার ধর্মে আমাকে হয়তো বলে নাই, আমাকে বলেও নাই, নিষেধও করে নাই যে তুমি অন্য কারোর জন্য প্রে করতে হয় না। সো এইটাই, গড তো সবার একই। সো আই প্রেইড ফর দেম যে আমার এত কষ্ট লেগেছে। আচ্ছা, সেটাই বললাম যে নিজের জায়গা থেকে যাতে সেফটিটা মেনটেন করি। এরপরে চলে যাব হচ্ছে কি নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি ক্যালকুলেশনে। খুবই ইজি ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা আসলে ইজি, কিন্তু অনেকগুলো স্টেপ কমপ্লিট করতে হয়, তো এই কারণে আমি বলছি যে কনসেন্ট্রেশনটা আমাদের দিতে। তো নমিনাল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, এটা হচ্ছে গিয়ে আমার ওই মার্কেটে যতগুলো প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট গুলোর কারেন্ট মার্কেট প্রাইসের সাথে কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করব, করার পরে হচ্ছে গিয়ে যে ভ্যালুটা আসবে এগুলো সব অ্যাড করে দেব। অর্থাৎ ধরে নিলাম দেয়ার ইজ এ মার্কেট, দেয়ার ইজ অনলি টু গুড, ওয়ান ইজ রাইস, অ্যানাদার ওয়ান ইজ হুইট। চাল আর গমের একটা মার্কেট আছে। So if I want to calculate nominal GDP on that market, in that cases, the price of rice will be multiplied by the quantity of rice. Then add করব হচ্ছে the price of wheat will be with the quantity of wheat. অর্থাৎ যেখানে আমরা যেটা করছি যে জাস্ট হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এভাবে করে দেন সবগুলোকে অ্যাড করে নিচ্ছি, মানে যোগ করে দিচ্ছি। এভাবে আমরা হচ্ছে গিয়ে আমাদের নমিনাল জিডিপিটা বের করে নিচ্ছি। তাহলে আবারও আসি, নমিনাল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমরা জাস্ট প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবো, যতগুলোই প্রোডাক্ট থাকবে। এখন ধরেন লিজা আমাকে কোশ্চেন করলো যে ম্যাডাম এখানে যদি আরো 10টা প্রোডাক্ট থাকতো তাহলে আপনি কি করতেন? এই প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে আমি মাল্টিপ্লাই করতাম, করার পরে হচ্ছে কি জাস্ট অ্যাড করে নিতাম, মানে সবগুলোকে একসাথে যোগ করে নিতাম, এভাবে পেতাম। তো আমি যদি এটাকে একটা ফর্মুলা আকারে দেখাতে চাই, এনজিডিপি ফর্মুলা আকারে দেখাতে চাই, এটা এরকম হবে P1, যেহেতু আমার এখানে লোয়ার ক্যাপস দেওয়ার কোনো সুযোগ নাই, Q1 আমি অনেকগুলো প্রোডাক্ট ধরছি,
প্লাস P2 Q2 ঠিক আছে। সো আমি যদি এরকম n তম প্রোডাক্টের জন্য যেতে থাকি তাহলে সেক্ষেত্রে আমার নমিনাল জিডিপি তে এরকমই হবে যে প্রত্যেকটা প্রোডাক্ট নাম্বার 1 প্রোডাক্ট, নাম্বার 2 প্রোডাক্ট, নাম্বার 3 P3 এগুলো দিয়ে বুঝে যে এভাবে n প্রোডাক্ট পর্যন্ত আছে। সো আমি প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইস এন্ড কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করব, প্রাইস এন্ড কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করব, করে জাস্ট অ্যাড করে নেব, যোগ করে নেব। এইভাবে হচ্ছে কি আমরা নমিনাল জিডিপিটা পেয়ে যাব। কাইন্ডলি ফর্মুলাটা একটু লিখে নেন, তাহলে মনে থাকবে। সো নমিনাল জিডিপি ক্যালকুলেশন ভেরি ইজি। আমরা জাস্ট হচ্ছে কি প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করব। এভাবে যতগুলো প্রোডাক্ট থাকবে প্রত্যেকটাকে প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে নমিনাল জিডিপিটা পেয়ে যাব। লিখেছি? জি ম্যাম, লিখছি। আচ্ছা, তো এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যাব। রিয়েল জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার যেটা হয় যে আমাদের দুইটা স্টেপ এখানে মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে আপনার বেজ ইয়ারটা বের করে নিতে হবে। বেজ ইয়ার বের করে নেওয়ার পরে আমরা যেটা করব যে বেজ ইয়ারের প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নেব। বেজ ইয়ারের প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে তার সাথে হচ্ছে গিয়ে আমার যে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারে যে কোয়ান্টিটি পাচ্ছি সেটাকে হচ্ছে গিয়ে আমরা এটার সাথে মাল্টিপ্লাই করব। সো এটা বোঝানোর জন্য বেটার হচ্ছে গিয়ে একটু টেবিলটাতেই চলে যায়, যে টেবিলটা আমি মেক করেছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। অর্থাৎ আমরা যখন জিডিপি ক্যালকুলেশনে যাব এরকম একটা টেবিল আমি দিয়ে দিতে পারি। নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যখন যাব এরকম একটা টেবিল আমি দিতে পারি। তো সেই টেবিলে অনেকগুলো ইয়ারও থাকতে পারে, সেই ইয়ার গুলো থেকে আমাকে খুঁজে বের করতে হবে which one is the base year. So normally the base year is the oldest one. So এখানে সবচেয়ে ওল্ডেস্ট সেটা হচ্ছে কি 2015। তো সেটাকে আমরা বেজ ইয়ার ধরে নিতে পারি, এই জন্য এটাকে যে একটু ডিফারেন্ট পিঙ্ক কালার দিয়ে মার্ক করা। এখন ওল্ডেস্ট ওয়ানটাকে আমরা বেজ ইয়ার ধরলাম। এখন যদি কোনো কারণে টিচার মেনশন করে যায় যে 2016 বা 2017 ইজ দ্য বেজ ইয়ার, তাহলে তখন আমরা সেভাবে হিসেবে ক্যালকুলেশন করব। আদারওয়াইজ ইফ ইট doesn't mention there which one is the base year, in that cases the oldest one will be the base year। এইভাবে আমরা ক্যালকুলেশনে যাব। আচ্ছা, এরপরে যেটা হবে বেজ ইয়ারের যে প্রাইস রেট যেটা, সেটাকে আমার কনস্ট্যান্ট ধরে নিতে হবে। যেমন দেখেন এখানে তিনটা প্রোডাক্ট ছিল, টি শার্ট, অ্যাপেল এন্ড টমেটো। সো দেখেন তিনটা প্রোডাক্টের প্রাইসটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিয়েছি। এটা বোঝানোর জন্য আমি কি করেছি, ইয়েলো কালার বক্স গুলোকে ইয়েলো কালার করে দিয়েছি, সো দ্যাট আমি বুঝতে পারবো যে ইয়েলো হাইলাইটেড এরিয়া, দোজ আর দ্য কনস্ট্যান্ট প্রাইস। সো when I'm going to calculate the real GDP, এই যে এখানে ফর্মুলাটা লিখেছি, so the formula will be the price from the base year, but that will be multiplied by the quantity of current year. Say for example, I want to find out the real GDP of 2017, which means for t-shirt, apple and tomato, I will take the price rate from the base year, but I will take the quantity from the current year. দেন সবগুলোকে একসাথে অ্যাড করে নেব, যোগ করে নেব, সেখান থেকে কিন্তু আমরা আমাদের রিয়েল জিডিপিটা পেয়ে যাব। সো তাহলে রিয়েল জিডিপির ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আবারও বলছি, বেজ ইয়ারের প্রাইসটা নিব, বেজ ইয়ারের প্রাইসের সাথে হচ্ছে কি কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করব, সেখান থেকে আমরা হচ্ছে কি রিয়েল জিডিপি পেয়ে থাকবো। বুঝাতে পারছি? আচ্ছা, আই হোপ বুঝেছেন। না বুঝলে তো কোশ্চেন করতেন। তাহলে ফর্মুলাটা হচ্ছে গিয়ে লিখে নিয়েন। তো এরপরে চলে যাব আর লাস্ট আর একটা টার্ম আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে গিয়ে
রিয়েল জিডিপি আর নমিনাল বা অ্যাকচুয়ালি জিডিপি গ্রোথ রেট যেটাকে বলি, যেমন বাংলাদেশে এখন বলে বাংলাদেশের গ্রোথ রেট নাও ইজ মোর দেন 7%, বাট ফর করোনা ইন 2021-22 ফিসকাল ইয়ার it will be 5%. So এখন যে বলছি our GDP growth rate is 5% or real GDP growth rate 5%, real GDP growth rate বলুক, GDP growth rate বলুক বা growth rate বলুক, all are same thing. So আসলে growth rate টা বলতে কি বোঝায়? গ্রোথ রেট বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে how much মানে your GDP grows if you take the base year as a constant factor. লাইক আমি লাস্ট ইয়ার কে কনস্ট্যান্ট যদি ধরে নিই, সেই তুলনায় এই বছরের জিডিপি কতটা গ্রোথ রেট মানে গ্রো কতটা করেছে, that's calculated by the growth rate. So this term is calculated by rate, so that we use the percentage thing, percentage-টা আমি এখানে কিন্তু নিয়ে আসি। সো দেখা যাবে যে আমরা যখন গ্রোথ রেটটা ক্যালকুলেশন করব সেখানে আমরা পার্সেন্টেজ দিয়ে হচ্ছে ক্যালকুলেশনে যাব, এরকম হচ্ছে বিষয়টা থাকে। তাহলে জিডিপি গ্রোথ রেটের কথা বলতে পারি যে এখানে বইয়ের যে ডেফিনেশন দেওয়া আছে যে জিডিপি গ্রোথ রেট মেজার দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল জিডিপি from one period to another period, or like we can say growth rate will be calculated how much the GDP grows if we compare it with the base year. So আমি যদি এখন বলি বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট in 21-22 fiscal year, it will be, আমরা লাস্ট ক্লাস যদি করে থেকে আমাদের নিশ্চয়ই আইডিয়া আছে কেন আমি 21-22 ফিসকাল ইয়ার বলছি। সো সেই ক্ষেত্রে আমরা জানি যে ফিসকাল ইয়ারটা আমাদের যেহেতু জুলাই টু জুন এভাবে আসে, সো আমাদের ফিসকাল ইয়ার গুলো এরকম 21-22 বা 19-20 এভাবে আসে। সো এইভাবে আমরা যেটা বলছি যে এই যে আমাদের যে আপকামিং বাজেট হবে এবং সেখানে যে আমরা যে ফিসকাল ইয়ারটা পাবো সেইখানে যদি আমাদের জিডিপি গ্রোথ রেট 5% বলে, তাহলে এখন যে ইকোনমিটা আছে আমাদের, এই ইকোনমির তুলনায় আমরা প্রত্যেকটা জিনিস 5% হারে মানে প্রোডাকশনটা 5% হারে বাড়ছে, বা ইনকাম আমার 5% হারে বাড়ার কথা, মানে ওভারঅল ইকোনমিটা গ্রোথ যেটা মানে বড় হওয়া যেটা, হ্যাঁ এক্সপান্ড হওয়া যেটা ইন এভরি সেক্টর, ইট ইনক্রিজেস বাই 5%, এরকম একটা বিষয় আমার এখানে কাজ করবে। তো আমরা এখন আমাদের ম্যাথসে চলে যাব। আমি হচ্ছে যদিও এটার উপরে আমি ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব, আমি জানি যে এটা তুলতেই হবে, তারপরেও আমি একটু সময় দিই। সময় কি দিব? আচ্ছা সময় দিলাম না, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তোলা দরকার নেই টেবিলটা। যারা যে যেখানে আছেন না কেন টেবিলটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এখান থেকে আমি আসলে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব, আমরা এখন ম্যাথস করব। সো প্রথমে আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে, আই হোপ স্ক্রিনশটটা নিয়ে নিয়েছেন। তো প্রথমে আমরা যেটা এখানে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে একটু জুম করে নিলাম আমরা এখানে হচ্ছে গিয়ে জিডিপি মানে প্রথমে আমাকে এরকম একটা টেবিল দিবে, আমি আপনাদের ফাইনালে যদি কোশ্চেন করি এরকম একটা টেবিলই দিব। সো এখানে প্রশ্নটা এরকমই করেছে, ক্যালকুলেট দ্য নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি এন্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট ফর দ্য ইয়ার 2016-17-18। আচ্ছা এখন প্রশ্ন হলো ম্যাডাম 2015 এর কিছু বের করতে বললেন না কেন? 2015 মানে বেজ ইয়ার যদি মেনশন করা থাকে তাহলে তো হলোই, না মেনশন করা থাকলে যিনি বেজ ইয়ার হন তার আসলে নমিনাল জিডিপি বা রিয়েল জিডিপি এটা ফ্যাক্টর দাঁড়ায় না, বিকজ আমরা দেখা যায় কি যে আমরা তো আসলে কম্পেয়ার করতেই থাকি, মানে আমরা তো এর সাথে আসলে কম্পেয়ার করি। এই কারণে হচ্ছে গিয়ে আমরা সাধারণত জিডিপি মানে যখন ক্যালকুলেশন করি আমরা বেজ ইয়ারের কোনো ইনফরমেশনটাকে মানে বেজ ইয়ারের কোনো ক্যালকুলেশনটাকে কম্পেয়ার করার আর কোনো জায়গা থাকে না, সেই বেসিসে হচ্ছে গিয়ে আমরা নরমালি বেজ ইয়ারের এগুলো বের করি না, ঠিক আছে। আর আসলে বেজ ইয়ারে বেরো হয় বিষয়টা, এটা অনেকটা এরকম আসবে, সেটা এখনই আমরা দেখবো। সো প্রথমে আমরা হচ্ছে নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন করছি। এই যে দেখেন আমি চলে গেলাম এনজিডিপি অফ 2015, সেখানে ক্যালকুলেশনে দেখলাম। তাহলে আমাদের ক্যালকুলেশন কি ছিল যে নমিনাল জিডিপি যখন বের করব প্রাইস উইল বি মাল্টিপ্লাই বাই কোয়ান্টিটি, আমার সিস্টেমটা এরকম। তাহলে আমার এখানে তিনটা প্রোডাক্ট ছিল, টি-শার্ট, অ্যাপল এন্ড টমেটো। So just I multiply the quantity of t-shirt with the price of t-shirt. So 30 is multiplied by $3. Then quantity of apple with the price of apple. So 20 is multiplied by the price of apple 2.5 plus
quantity of tomato with the price of tomato, that is 40 is multiplied by 1.20. So that আমরা এটাকে যখন মাল্টিপ্লাই করলাম দেন সবগুলোকে অ্যাড করলাম, আমি এখানে ভ্যালুটা পেলাম হচ্ছে 180। সো এটা ডলারে ছিল বলে আমি অ্যান্সার ডলারে এনেছি, যদি এটা টাকায় থাকতো অ্যান্সার টাকায়। এরপরে আসি রিয়েল জিডিপি বের করতে হবে 2015 এ। বাট আমরা কি জানি যে আমরা যে বেস ইয়ার ছিল সেটা প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছে, তো 2015 এর প্রাইস তো কনস্ট্যান্টই। তো তার মানে কি ওই একই প্রাইস দিয়ে কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করতে হবে, বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে না? আমার কথা কি বুঝতে জি। পারছেন? না, এই একই জিনিসটা প্রাইস আরেকবার রিপিট করেন। একই প্রাইস দিয়ে আমরা জিনিসটাকে কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করছি, তাহলে বিষয়টা কি আমার সেম চলে আসছে না? তাহলে যদি একই প্রাইস দিয়ে আমি কোয়ান্টিটি মাল্টিপ্লাই করি তাহলে তো আসলে বেস ইয়ারের জন্য আমার কোনো রিয়েল জিডিপি থাকে না, মানে আমার বেস ইয়ারের জন্য যে নমিনাল জিডিপি রিয়েল জিডিপি তো তার সমানই হয়। সো ইয়েস, ফর বেস ইয়ার দ্য নমিনাল রিয়েল জিডিপি ইজ জাস্ট ইকুয়াল ইটস রিয়েল জিডিপি। এখানে হচ্ছে সরি দ্য রিয়েল জিডিপি ফর বেস ইয়ার ইজ জাস্ট ইকুয়াল ইটস নমিনাল জিডিপি। কারণটা কি? কারণ আমরা যেহেতু প্রাইস রেটটাকে কনস্ট্যান্ট ধরে নিই, তো ওই সেম প্রাইসকেই আবার হচ্ছে গিয়ে আমরা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাতে একই ভ্যালু আসবে। তো এই কারণে দেখা যায় যে শুধুমাত্র বেস ইয়ারের জন্য আমার রিয়েল জিডিপিটা নমিনাল জিডিপির সমান হয়। আর আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য যেটা করছিলাম যে আমরা জাস্ট হচ্ছে গিয়ে প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছিলাম, সেখান থেকে আমরা কিন্তু রিয়েল জিডিপি ক্যালকুলেশন করে ফেললাম 2015। যেমন এই যে আবারও দেখাচ্ছি, এখানে 30 ইউনিটস কে আমি $3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 20 ইউনিটস কে $2.5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 40 ইউনিটস কে 1.20 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই যে এখানে করেছে, নিচে ক্যালকুলেশন করা আছে। করার পরে এটাকে যখন আমি অ্যাড করে নিলাম, অ্যাড করে এটার ভ্যালুটা পেলাম হচ্ছে 188 এভাবে। ম্যাম, এটা কি যে কোনো সালের জন্য বেসটা হলে যে কোনো সালে যে কোনো হুম। সালের জন্যই আমরা রিয়েল জিডিপি নমিনাল জিডিপিটা এইভাবে ক্যালকুলেশন করি। আরো আসি, এটা তো দেখালাম, আরো কয়েকটাতে দেখাই তাহলে আর আমি আমি বলতে চাইলাম যে মানে ওই যে এনজিডিপি আর রিয়েল জিডিপি যে একই হবে, ওটা যে কোনো সালেই বেস ইয়ারটা হবে, তাই না? না না, শুধু শুধু হ্যাঁ, যেই সালটাকে আমি বেস ইয়ার ধরবো সেই বেস ইয়ারের জন্য শুধুমাত্র এটা হবে, এছাড়া কোনো বছরের জন্য হবে না। ওকে। যেমন আমি 2017 এর আবার হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি বের করেছে এখানে। তো 2017 এ যখন রিয়েল জিডিপি বের করলাম, আচ্ছা আগে 2018 এ নমিনাল জিডিপি বের করা আছে, আমি যেখানে যেগুলা যেগুলা করেছি সেটা থেকে দেখানোর চেষ্টা করছি। একটু দাঁড়ান, মোস্ট প্রবাবলি 2016 এরও এনজিডিপি বের করা আছে। আচ্ছা এই যে 2016 এর হচ্ছে কি আমি নমিনাল জিডিপি যখন বের করছি, এটাই দেখি পরের অংশটা কি করলাম, যে 2016 এর যে কোয়ান্টিটি প্রাইসকে মাল্টিপ্লাই করছি, এই যে কোয়ান্টিটিকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করছে, কোয়ান্টিটিকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করছে, দেখেন সেই জিনিসটাই, যে 40 ইউনিটস multiply by 3.5, 33 units multiply by $3, 55 units multiply by 1.15. Then আমি in total এখানে ভ্যালু পেলাম হচ্ছে $321.5। আচ্ছা এখন আসি 2016 এরই আবার রিয়েল জিডিপি বের করতে যাচ্ছে, সরি এটা একটু বাঁকা করে ফেললাম, 2016 এরই আবার রিয়েল জিডিপিটা বের করতে যাচ্ছি। এখন যখন আমি 2016 এর রিয়েল জিডিপিটা বের করতে যাচ্ছি, আমার কি করতে হচ্ছে, এই যে যেই বছরের প্রাইস রেটকে কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম সেই কনস্ট্যান্ট প্রাইসটা আমি ধরে নিচ্ছি, কিন্তু কোয়ান্টিটি কিন্তু সেম আমি 2016 এরই নিচ্ছি, 2016 ছাড়া অন্য কোনো ইয়ারের কোয়ান্টিটি আমি এখানে নিচ্ছি না, 2016 এরই কোয়ান্টিটি নিচ্ছি। যেমন দেখেন আমি যখন রিয়েল জিডিপি বের করছি 2016 এর কোয়ান্টিটি নিলাম কত, এই যে দেখেন ফর অ্যাপল, প্রথমে মনে হয় টি শার্ট ছিল, টি শার্ট 40 ইউনিটস, দেন প্রাইস রেটটা নিলাম দেখেন বেস ইয়ারের $3, তারপরে নিলাম হচ্ছে গিয়ে অ্যাপল, সেটারও কোয়ান্টিটি নিলাম হচ্ছে গিয়ে কারেন্ট ইয়ারের, বার প্রাইস রেটটা নিলাম ফ্রম দ্য বেস ইয়ার দ্যাট ইজ 2.50। আবার এখান থেকে নিলাম হচ্ছে টি শার্ট, সেটা কোয়ান্টিটি ছিল হচ্ছে 55 ইউনিটস, বাট প্রাইস রেটটা আমি নিলাম হচ্ছে গিয়ে ফ্রম দ্য বেস ইয়ার হুইচ ইজ 1.12। এরকম হচ্ছে বিষয়গুলো, অর্থাৎ আমার প্রায় যখনই আমি নবীন রিয়েল জিডিপিটা ক্যালকুলেশনে যাব, আমরা প্রাইস রেটটা বেস ইয়ারে নিব, বাট কোয়ান্টিটিটা নিব হচ্ছে গিয়ে আপনার আপনার কারেন্ট ইয়ারে যেটা সেটা, এভাবে করে আমরা অ্যাড আপ করে সেখান থেকে রিয়েল জিডিপি খুঁজে পাবো। সো দুইটাকে অ্যাড করে আমরা রিয়েল জিডিপি পেলাম হচ্ছে গিয়ে
$268.5. বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা দেখাই 2018 এ যেমন এখানে নিয়ে নমিনাল জিডিপি বের করা আছে। 2018 এ নমিনাল জিডিপি বের করলে কি করবো? একই জিনিস, প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবেন, প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবেন, এইভাবে হচ্ছে পেয়ে যাবেন। 2018 এ প্রায় যেমন টি শার্টের কোয়ান্টিটি 60, এটার সাথে প্রাইস 4.20 মাল্টিপ্লাই করলাম, দেন 45, তার সাথে প্রাইস 3.75, সেটাকে মাল্টিপ্লাই করলাম 65, সেটার সাথে প্রাইস, সেটাকে মাল্টিপ্লাই করে এভাবে করে হচ্ছে কি আমরা নমিনাল জিডিপি পেয়ে গেলাম। আর রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমরা কি করতাম, তখন হচ্ছে কি আবারও এই যে বেস ইয়ারের প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিতাম, ধরে আমরা কিন্তু এখানে বের করতে পারতাম। আচ্ছা, এখন খাতার উপর একটা টাইটেল দেন, সেটা হচ্ছে গ্রোথ রেট। গ্রোথ রেট তো ডেফিনেশন পড়েই আসলাম। গ্রোথ রেট জিনিসটা হচ্ছে গিয়ে যে যেখানে আমার হচ্ছে গিয়ে যে জিডিপিটা কত পার্সেন্ট এক্সপান্ড করছে সেটা আমরা হচ্ছে কি বের করতে পারবো, অর্থাৎ এক বছরের তুলনায় আর এক বছরে জিডিপি কতটা বড় হচ্ছে এটা বের করার জন্যই আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে গ্রোথ রেট। এবং গ্রোথ থেকে বোঝা যায় যে আমার ইকোনমিটা কতটা বড় হলো এরকম। অর্থাৎ আমি যদি বলি যে এখন আমার গ্রোথ রেট 5%, which means আমার ইকোনমিটা 5% হারে বড় হয়েছে। তো এটার ফর্মুলাটা ছিল, আমি ফর্মুলাটা আপনাদের যখন ক্লাসে পড়িয়েছি দিতে ভুলে গিয়েছি, আমি এটা শেয়ার করছি। ফর্মুলাটা লিখে নেন। ফর গ্রোথ রেট the formula is this one, that is real GDP in current year, এখানে year 2 দেওয়া মানে বোঝানোর জন্য, minus real GDP of the previous year divided by real GDP of the previous year, then the total term will be multiplied by 100. তো এইভাবেও লিখতে পারেন, অথবা হচ্ছে কি এভাবে লিখতে পারেন, রিয়েল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার, দেন the whole term will be multiplied by 100. আমরা পুরো বিষয়টাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি to take it on the percentage form. তো সবাইকে রিকোয়েস্ট করবো ফর্মুলাটা একটু লিখে নিন। ম্যাম কোনটি ফর্মুলা রিয়েল ইয়ার এটা 2 হচ্ছে মাইনাস এটা রিয়েল হচ্ছে জিডিপি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফর্মুলা, এটা হচ্ছে গ্রোথ রেটের জন্য। ম্যাম আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কি গ্রোথ রেটের ফর্মুলা। আবারও বলছি, গ্রোথ রেটের ফর্মুলাটা দুই ভাবে লেখা যায়। এখানে আমি ইয়ার টু ইয়ার 1 দিয়ে লিখেছি বোঝানোর সুবিধার্থে। আপনার যদি মনে হয় যে আপনি লিখবেন হচ্ছে রিয়েল জিডিপি ইন কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার, এভাবেও হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু বেস ইয়ার কিন্তু না। আবারও বোঝাচ্ছি। আচ্ছা, এটা বুঝাই বলবো। ধরেন আমি 2016 এর গ্রোথ রেট বের করতে চাচ্ছি, তার মানে 2016 এ যে আগের বছর থাকবে সেটার রিয়েল জিডিপিটা আমার জানতে হবে, তাহলে আমি গ্রোথ রেট বের করতে পারবো। সাপোজ আমি 2020 এর গ্রোথ রেট বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার 2019 এর হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি জানতে হবে, তাহলে আমি গ্রোথ রেটটা বের করতে পারবো। তার 2020 এর জন্য আমার গ্রোথ রেটের ফর্মুলা কেমন হবে, যে রিয়েল জিডিপি অফ 2020 minus real GDP of 2019 divided by real GDP of 2019 multiplied by 100. বিষয়টা হচ্ছে জাস্ট আমরা প্রিভিয়াস ইয়ার যে ইয়ারটা নিচ্ছি তার আগের বছরের গ্রোথ রেটটা জানলে, সরি রিয়েল জিডিপিটা জানলে আমরা গ্রোথ রেটটা বের করে নিতে পারি। ক্লিয়ার করতে পেরেছি? মানে সাধারণত যে কোনো ধরনের গ্রোথ রেট বের করার জন্য আমরা সেম ফর্মুলাটা ইউজ করি, যে আমরা প্রিভিয়াস ইয়ার যেটা সেটার টার্মটা ক্যালকুলেশন করি। যেহেতু রিয়েল জিডিপির গ্রোথ রেট চাচ্ছে, তো এই কারণে আমরা রিয়েল জিডিপিটা নিচ্ছি। যদি বলতেন নমিনাল জিডিপি চাইতো, তাহলে নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন করতাম। তো নর্মালি নমিনাল জিডিপির গ্রোথ রেট চায় না, যেহেতু নমিনাল জিডিপিতে রিয়েল সিনারিও রিফ্লেক্ট হয় না, এই কারণে নমিনাল জিডিপির জন্য কোনোভাবেই এটা চায় না। তো আমরা চলে যাই আমাদের, তাহলে আমরা যে স্লাইডটা শেয়ার করেছিলাম যেখানে আমরা ম্যাথস করছিলাম, তো এখানে একটা গ্রোথ রেট আমি বের করেছি 2017 এ, দেখেন অলরেডি গ্রোথ রেট বের করা আছে। তো দেখেন 2017 এর জন্য আমরা রিয়েল জিডিপি যেটা পেয়েছিলাম, এখানে একটু ভুল করেছিলাম আমি, এই জন্য এটা হচ্ছে বিয়া করা। তো 2017 এর জন্য আমাদের রিয়েল জিডিপিটা আসে হচ্ছে গিয়ে আপনার $300। আর 2016 এর জন্য তাহলে, আচ্ছা আগে আসি 2017 এ, তাহলে রিয়েল জিডিপি গ্রোথ রেটের ফর্মুলা কি হবে, real GDP of 2017 minus real GDP of 2016, then the whole term will be divided by
the real GDP of 2016, then it will be multiplied by 100 এরকম হওয়ার কথা ছিল। তো 2016 এর জন্য অলরেডি আমার এখানে হচ্ছে গিয়ে আপনার গ্রোথ আমার হচ্ছে গিয়ে 2016 এর অলরেডি আমরা হচ্ছে গিয়ে গ্রোথ রেট বের করে নিয়েছিলাম, হুইচ ইজ 260 রিয়েল জিডিপি বের করে নিয়েছিলাম। আর একইভাবে 2017 এর রিয়েল জিডিপি বের করা ছিল, এখানে এই টার্মটা ভুল করেছেন, এটা হচ্ছে 300। তো 300 আমরা বের করে নিয়েছি। তাহলে এখন যদি আমরা 2017 এর গ্রোথ রেট বের করতে যাই, সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কেমন দেখাচ্ছে? তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করছি, যে 2017 এর যে রিয়েল জিডিপি which is 300 minus 2016 real GDP which is 268.5, then it's divided by again the real GDP of 2016 which is 268.5, then the whole term is multiplied by 100. And suppose এটা আমি I don't know the original value, ইচ্ছা করে আমি এখানে একটা নেগেটিভ ভ্যালু নিয়েছি। Suppose the value is negative 2.50. What does it mean? আচ্ছা, যদি পজিটিভ ভ্যালু আসতো তাহলে আমরা বুঝতাম যে জিডিপি এত পার্সেন্ট ইনক্রিজ করেছে। যেমন একইভাবে এখানে যখন 2016 এর আমি গ্রোথ রেট বের করেছি, এটার ভ্যালু আসছে হচ্ছে কি 33%, which means if we compare the economy of 2016 with 2015, we will find out that the economy will expand or explore by 33%। ইকোনমিটা 33% বড় হয়েছে, অর্থাৎ প্রোডাকশন যদি আগে 100টা প্রোডাক্ট ছিল, এখন 133টা প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, কিন্তু যখন 2017 এর বের করলাম, আমি ধরে নিয়েছি এটা কিন্তু অরিজিনাল ভ্যালু না, এটা নেগেটিভ ভ্যালু আসে না, আই নো। জাস্ট আমি বোঝানোর জন্য এখানে একটা নেগেটিভ ভ্যালু লেখা, লাইক সেটা হচ্ছে কি নেগেটিভ 2.0। সো এটার মানে হচ্ছে গিয়ে ইকোনমিটা বড় হয় নাই, নেগেটিভ ভ্যালুর আসা মানে ইকোনমিটা উল্টা শ্রিঙ্ক করেছে, ছোট করে হয়ে গেছে। সো এখানে আমার ইকোনমিটা ফল করে, কলাপস করে কত পার্সেন্ট? 2.5%। এরকম যেমন আমি যদি আসলেই অরিজিনাল বাংলাদেশের সিনেটিয়েট বের করতে, করোনার কারণে আমরা যেভাবে এফেক্টেড, তাতে আমাদের ইকোনমি এক্সপান্ড করার কথা না, কিছু ক্ষেত্রে এটা আসলে কলাপস করার কথা, কিছু ক্ষেত্রে এটা আসলেই ভঙ্গুর হয়ে যাওয়ার কথা। সেটাই কিন্তু হয়েছে, যে আওয়ার ইকোনমি collapsed by 2.5%। সো সেটাই এখানে বলছে। সো যখন আমি গ্রোথ রেটের ম্যাথস করব, আজকে আপনাদের এই ম্যাথসটা করতে হবে। সো গ্রোথ রেট ফাইন্ড আউট করার সাথে সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এটার জন্য একটা কমেন্ট লিখবেন ওখানে। অর্থাৎ যদি এরকম ভ্যালু আসে পজিটিভ, তাহলে বলবেন দ্য ইকোনমি ইজ এক্সপান্ড বাই বা ইনক্রিজ বাই দিস পার্সেন্ট, যত পার্সেন্ট আসবে সেটা। আর যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে বলবেন যে দ্য ইকোনমি ইজ ফল বাই দিস পার্সেন্ট, এত পার্সেন্ট ফল করেছে। ঠিক আছে, এতটুকু বললেই হবে, বাট কমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে আবার একটু রিপিটেশনে আসি। প্রথমে আমরা নমিনাল জিডিপি ক্যালকুলেশন শিখলাম, দেন রিয়েল জিডিপি, দেন রিয়েল জিডিপি গ্রোথ রেট। তো নমিনাল জিডিপি ক্যালকুলেশনের জন্য খুব ইজি, প্রত্যেকটা বছরের জন্যই নমিনাল জিডিপি বের করা যায়। এই জন্য আমাকে কি করতে হয়? প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। প্রত্যেকটা বছর যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে, সেই ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে উই ক্যান ফাইন্ড আউট দ্য নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমরা কি করছি? রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমরা হচ্ছে কি বেস ইয়ারের প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নেই, দেন কনস্ট্যান্ট বেস ইয়ারের প্রাইসটাকে যদি আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারের কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি, উই উইল ফাইন্ড আউট দ্য রিয়েল জিডিপি। রিয়েল জিডিপির জন্য আমরা দেখা যাবে যে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারে রিয়েল জিডিপি পেয়ে যাবো। তারপরে আসছে হচ্ছে রিয়েল জিডিপি গ্রোথ রেট। রিয়েল জিডিপি গ্রোথ রেটটা যখন আমরা বের করতে যাব, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা বছরে, মানে ধরেন সাপোজ 2টা বছর আছে, তো যে বছর রিয়েল জিডিপি বের করতে যাব, সেই বছরের রিয়েল জিডিপি থেকে প্রিভিয়াস ইয়ারের রিয়েল জিডিপিটাকে মাইনাস করতে হবে, দেন আবার ওই টার্মটাকে আমরা প্রিভিয়াস ইয়ারের রিয়েল জিডিপি দিয়ে ডিভাইড করব, দেন দ্য হোল টার্ম উইল বি মাল্টিপ্লাইড বাই 100। এভাবে আসবে। আর লাস্টে আমার যে টার্মটা আসে এটা হচ্ছে জিডিপি ডিফলেটর। এটা এখনো আমি শিখাই নাই, আগে বুঝাইনি জিডিপি ডিফলেটরটা কি। জিডিপি ডিফলেটরটা হচ্ছে গিয়ে এই যে আমরা রিয়েল জিডিপি নমিনাল জিডিপি পাচ্ছি না, এটার একটা রেশিও বের করা। রেশিওটা দিয়ে আমরা আসলে এইটুকুই বুঝতে পারি যে আমার ইকোনমিটা আসলে প্রাইস লেভেলটা কত পার্সেন্ট বেড়েছে রিয়েল জিডিপি নমিনাল জিডিপি যদি কম্পেয়ার করি।
সো এটার ফর্মুলাটা হচ্ছে এই যে গ্রিন কালারে হাইলাইট করা, জিডিপি ডিফ্লেটেড ইজ ইকুয়াল টু নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি। সো যে কোনো বছরের যখনই আমি হচ্ছে কি জিডিপি ডিফ্লেটর বের করবো, এটার এরকম একটা ভ্যালু আসবে, এবং দেখবেন যে এটার ভ্যালুটা আসবে হচ্ছে ফ্র্যাকশনে, লাইক 1.2 বা 2.0, 2.12 এরকম টাইপের ভ্যালু আসবে। তো এটা বলতে আসলে কি বুঝাচ্ছি, যেমন এখানে আমি 2016 এর হচ্ছে গিয়ে জিডিপি ডিফ্লেটর বের করেছিলাম, যেটার ভ্যালু আছে 1.2, which means আমার যদি নমিনাল জিডিপির সাথে রিয়েল জিডিপিটাকে কম্পেয়ার করি, প্রাইস লেভেলটা আসলে 1.2% হারে বেড়েছে, এরকম একটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারি। সো তাহলে জিডিপি ডিফ্লেটরের ফর্মুলাটাই হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইড অফ ইচ ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি অফ ইচ ইয়ার, এভাবে আমরা পেয়ে যাব। অর্থাৎ যে কোনো বছরে নমিনাল জিডিপি কে রিয়েল জিডিপি দিয়ে ডিভাইডেড করলেই আমরা হচ্ছে গিয়ে জিডিপি ডিফ্লেটর পেয়ে যাব। এখন যেটা আমি করব সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে আগে একটু বলেন, আগে কোশ্চেন নিয়ে নি, নাহলে এখন ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিজ আমরা যাব। কারো কোনো কোশ্চেন নাই? আপনারা রেডি ব্রেকআউট রুমে যাওয়ার জন্য? আমি আসলে কিছু শুনতে পাচ্ছি না। জি ম্যাম। আচ্ছা জি ঠিক ম্যাম। আছে, আমরা তাহলে ব্রেকআউট রুমে চলে যাই। আচ্ছা আবারও প্রশ্ন, কেন ম্যাডাম ব্রেকআউট রুমে পাঠিয়ে দিচ্ছেন? ব্রেকআউট রুমে পাঠিয়ে দিচ্ছি বিকজ হচ্ছে গিয়ে আপনারা তো জানেনই যে আমরা হচ্ছে কোনো ইয়াতে যাব না, এটা গ্রুপ প্রেজেন্টেশনের মার্কসটা বা গ্রুপ অ্যাসাইনমেন্ট, গ্রুপ ওয়াইজ কাজ করার যে বিষয়টা, সেটা হচ্ছে কি আমরা ব্রেকআউট রুমের মাধ্যমে দিয়ে দিব। আজকে এখন আমরা একটা ব্রেকআউট রুমে যাব। আমি একটু সময় দেন, আমি এটা হচ্ছে গুগল ক্লাসরুমে ইভেন একটা ফাইল আপলোড করে দিচ্ছি আপনাদের। ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস জিডিপি, আজকে জিডিপি বললাম না, জিডিপি ক্যালকুলেশন নামে আমরা আমি একটা হচ্ছে গিয়ে ফাইল আপলোড করব, মানে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট আপলোড করছি, যেটা আমি আমার হচ্ছে গিয়ে ইয়া হিসাবে নিব, এটাকে কি বলে, ব্রেকআউট রুমের যে মার্কস, যেটা আমি আপনাদের বলেই আসছি যে ব্রেকআউট রুমের মার্কস ওখান থেকে দিচ্ছি। তো ওইখানে আমি এটা আপলোড করে দিচ্ছি, আপনারা এখনই পেয়ে যাবেন, জাস্ট অ্যালাউ মি সাম টাইম। ওখানে একটা টেবিল পাবেন, আমি এখন বলি আমরা সে কাজটা কিভাবে করব। ওখানে একটা টেবিল পাবেন, সেই টেবিলটা থেকে হচ্ছে গিয়ে আপনারা সরি, সেই টেবিলটা থেকে হচ্ছে গিয়ে আপনারা আজকে ব্রেকআউট রুমের যে অ্যাক্টিভিটিস আমরা যেটা, সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে আসবো। এবং আপনারাই বলেন, এই একটা যদি এরকম একটা টেবিল দেই, এই ম্যাথসটা কমপ্লিট করতে আপনাদের সময় লাগবে কতক্ষণ? ম্যাম দেখতে পাচ্ছি না ম্যাথ। ম্যাথস তো দেখতে পাবেন না, মানে আমি যে টেবিলটা শেয়ার করে রেখেছিলাম, এখন যে টেবিলটা ধরেন শেয়ার করা ছিল, আমি যেখান থেকে ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করছিলাম, এটা সলভ করতে কতক্ষণ সময় লাগতে পারে? কয়টা রেট বের করা লাগবে? 45 মিনিট সময় নেবেন আপনি একটা ম্যাথ না সলভ না, করতে? সেটা বলি না, সেটা বলি না ম্যাম, কয়টা রেট বের করা লাগবে, মানে গ্রোথ রেট কয়টা বের করতে? আচ্ছা একটু বলেই দিই, ম্যাথসটায় যেটা হবে যে আপনার রিয়েল জিডিপি, জিডিপি ডিফ্লেটর, জিডিপি গ্রোথ রেট 3টা বছরেরই বের করে নেবেন। আর বেস ইয়ারের হচ্ছে শুধু নমিনাল জিডিপি আসবে, আর কিছু আসবে না। বুঝতে পারছেন? বুঝতেই তো পারছেন, রিয়েল জিডিপিও আসে না, জিডিপি ডিফ্লেটরও আসে না, কারণ হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি নমিনাল জিডিপি সেম, সো জিডিপি ডিফ্লেটরের ভ্যালু আসবে 1, সো এটা বের করা না বের করা একই কথা। রিয়েল জিডিপি গ্রোথ রেট তো বের করার কোনো প্রশ্নই আসে না, 2015 এর আগে কোনো বছর নাই। তো এখন আমার প্রশ্ন ছিল যে আমি এখন ব্রেকআউট রুম দিলে, ব্রেকআউট রুমে এই ম্যাথটা এরকম ধরনেরই একটা টেবিল দিব, সে ম্যাথটা সলভ হয়ে আসতে কত সময় লাগবে? ম্যাম 30 মিনিটস। 30 মিনিটস খুব বেশি হয়ে যায় না? না আচ্ছা আমি লাগবে ম্যাম। হচ্ছে 15 মিনিটস টাইম দিচ্ছি, ঠিক কম আছে? হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, 20 মিনিটস টাইম দিচ্ছি। আমাদের স্যাররাই বলে 20 মিনিটস এর বেশি ব্রেকআউট রুমে অ্যাক্টিভিটিসই না দিতে। 20 মিনিটস এর মধ্যে তাহলে ব্রেকআউট রুমে এই ম্যাথসটা সলভ করে আসতে হবে, সিস্টেম আগের মতনই। সিস্টেমটা কি, যে
নিজেও করতে হবে, একজন আরেকজনকে হেল্পও করতে হবে, এবং মার্কসটা ডিপেন্ড করবে ওভারঅল ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিজ এর উপরে। অর্থাৎ আপনি ম্যাথস অ্যাকুরেটলি দিলেন, কিন্তু আপনার ব্রেকআউট রুমে আপনার বন্ধু ম্যাথসটা করতে পারলো না, তার অ্যান্সার ভুল, তার মানে সেটার জন্য আপনার উপরে এফেক্ট পড়বে। এবং সবাই খাতার উপরে নিজের নাম, আইডি এবং কোন ব্রেকআউট রুম বিলং করছেন, দুইটা মাত্র ব্রেকআউট রুম ক্রিয়েট করেছি, 1 and 2, আর বাকিরা জয়েন করলো, এই দুইটাতেই দিয়ে দিব। সো আপনাকে বলতে হয় যে আপনি কোন ব্রেকআউট রুম বিলং করেন, ওই ব্রেকআউট রুম নাম্বারটা লিখে দিবেন, যে ব্রেকআউট রুম 1 আর ব্রেকআউট রুম 2, এটা লিখে ওই ছবি তুলে আপলোড করে দিতে হবে। এই যা, ম্যাথসটা যখন সলভ হয়ে যাবে। রুলস আগের মতনই, না পারলে অবশ্যই একজন আরেকজনকে হেল্প করবো, আর যেহেতু আমি এটা অ্যাসাইন করেই দিয়েছি অলরেডি গুগল ক্লাসরুমে, আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে সবাই ব্রেকআউট রুমে চলে যান, ক্লাসে জয়েন করেন, ব্রেকআউট রুমে জয়েন করেন। একটা ভুল করছি আমি, আমার একটু 10টা মিনিট দিলে আমি আবার ইনভাইট করে দিই। আচ্ছা, এখন যেটা করবেন যে আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে একটু কমিউনিকেট করে নিন ক্লাস শেষে, তারপরে ওটা ঠিক করে দেন সাবমিট করেন। সাবমিশনের সময় আছে, সাবমিশনের সময় কতক্ষণ দিয়েছে আমি তো দেখতে পাচ্ছি না, সাবমিশনের সময় কতক্ষণ দিয়েছে, 6টা পর্যন্ত? জি 5টা 6টা পর্যন্ত ম্যাডাম। 6টা পর্যন্ত দেওয়া আছে, তো এর মধ্যে সাবমিট করে ফেলেন, এর মধ্যে সাবমিট করলেই হলো। আর বাকি যেটুকু ডিসকাশন করা থাকে এটা ওনাদের সাথে একটু ওই যে ওখান থেকে কমিউনিকেট করে দেখা, মানে দেখা তো করা সম্ভব না, মানে কথা বলে ডিসকাশন করে দেন হচ্ছে গিয়ে সাবমিট করে দিন। আচ্ছা, এখন হচ্ছে কি শেষ করে দিব, এই জন্য হচ্ছে গিয়ে ব্রেকআউট রুমটা ক্লোজ করে দিলাম। 20 মিনিটস একটু বেশি দিয়েছে, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের আমি বুঝতে পারছিলাম যে একটু সময় লাগছে। আচ্ছা, আবার বলে দিই, এইখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কিছু মেজর মিস্টেক করে, যেটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থেকে আমি যেটা দেখি, সেটা হচ্ছে, আবারও বলছি যে যখনই গ্রোথ রেটটা ক্যালকুলেশন করব, ওটার কিন্তু একটা কমেন্ট দিতে হবে যে জিডিপি মানে ইকোনমিটা এক্সপ্যান্ড করছে কি করছে না, এই কমেন্টটা অবশ্যই করবেন। যদি না করে থাকেন কমেন্টটা করে দিবেন। কমেন্টটা জাস্ট হচ্ছে যে বলবেন যে জিডিপি ইনক্রিজেস অর ফলস বাই দিস পার্সেন্ট, অর্থাৎ যতটুকু অ্যান্সার আসবে সেটার উপর ইনক্রিজ করছে বা নাকি ফল করছে, এটা দেখে আমাকে কমেন্ট করতে হবে। এই কমেন্টটা করাটা জরুরি, এই কাজটা করবেন। আচ্ছা, সরি, এই কমেন্টটা করাটা জরুরি, এটা করব আমরা। আর হচ্ছে গিয়ে জিডিপি ডিফলেটরের ক্ষেত্রে কোনো ইউনিট আসে না। আর একটা জিনিস বলে দিই, জিডিপি ডিফলেটরে যেটা ইটস আ রেশিও ডাজন্ট হ্যাভ ইউনিট, সো জিডিপি ডিফলেটরে আমরা কিন্তু কোনো ইউনিট ইউজ করব না, এখানে পার্সেন্টেজ বা অন্য কোনো সাইন ইউজ করে জিডিপি ডিফলেটরটাকে এক্সপ্রেস করার চেষ্টা করবেন না, এটাই হচ্ছে বিষয়। তো আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা পড়ছিলাম যে কিভাবে হচ্ছে গিয়ে আমাদের আপনার হচ্ছে জিডিপিটা ক্যালকুলেশন করতে হয়, সেখান থেকে আমরা গ্রোথ রেট ক্যালকুলেশন করা শিখলাম, এনজিডিপি, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি সবকিছু ক্যালকুলেশন করা শিখলাম। এবং এই বইয়ে আমরা কেন আমি আলাদা স্লাইড দিয়ে আপনাদেরকে শেখালাম, বিকজ আমরা যে বইয়েরটা দেখছি, বই জিনিসটাকে খুব ডিফিকাল্ট ওয়েতে ক্যালকুলেশন করা আছে এবং অ্যাপ্রোচেস আর নট ওকে, মানে আপনারা দেখা যাবে যে নিজেরাও যখন দেখতে যাবেন দেখবেন যে আপনাদের কাছে মনে হবে যে আমাদের হচ্ছে গিয়ে এটার অ্যাপ্রোচটা আমরা খুঁজে পাচ্ছি না, মানে বুঝতে আমাদের জন্য অসুবিধা হবে। তো এরপরে চলে যাই, দেয়ার আর সাম লিমিটেশন অফ অবভিয়াসলি রিয়েল জিডিপি এন্ড নমিনাল জিডিপি। সো আমার হচ্ছে গিয়ে আপনার লিমিটেশন গুলো হচ্ছে এটাই যে জিডিপি সাধারণত আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি নমিনালে যাই বা নমিনাল থেকে আমি যদি আরো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ানে যেতে চাই তাহলে আমি রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যাচ্ছি, কিন্তু যে ক্যালকুলেশনই যায় না কেন রিয়েল জিডিপি যখন ক্যালকুলেশনে যাচ্ছে আমরা মনে করি যে অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট পোরশন আমরা ক্যালকুলেশন করে ফেলছি। কিন্তু বেসিক্যালি এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন ক্যালকুলেশন করতে যাচ্ছি আমি কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটা হিসাব করছি, অর্থাৎ বাংলাদেশে যত মানুষ আছে যা প্রোডাকশন করছে সেটার ক্যালকুলেশন করছে। স্পেসিফিকলি লাইক অমিত বা লিজা বা নাসিমের কি অবস্থান সেটা কিন্তু আমরা বের করতে পারি না, অর্থাৎ
এক্স্যাক্টলি আপনি কি পজিশনে আছেন, আপনার কি অবস্থা হচ্ছেন, এটা কিন্তু ফাইন্ড আউট করাটা খুব টাফ হয়ে যায় আমরা যখন জিডিপি এই ধরনের ক্যালকুলেশন অর্থাৎ এভারেজ ক্যালকুলেশনে যখন যেতে যাই সেটা। ঠিক একইভাবে জিডিপি থেকে যখন আমরা পার ক্যাপিটা ইনকামে আসি, বাংলাদেশে জিডিপি সাইজ যা বড় তাতে পার ক্যাপিটা ইনকামে বাংলাদেশে একজন মানুষের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে বছরে $1600-এরও বেশি। $1600 হুইচ মিনস প্রায় $1.5 লাখ। $1600, হ্যাঁ, $1.5 লাখ। কারণ $1000 মানে যদি 80,000 টাকা হয়, আমি কি ভুল বলছি? না, ঠিকই তো বলছে। $1000 যদি 84,000 বা সামথিং এরকম টাকা হয়, $1600 মানে $1.5 লাখ উপরে। এখন আপনি বলেন বাংলাদেশে আমাদের প্রত্যেকের কি বছরে $1.5 লাখ ইনকাম আছে আদৌ? একটু চিন্তা করে বলেন তো, সব মানুষের কি বছরে $1.5 লাখ ইনকাম? অনেক কি পোর আছে না, বা অনেক লো ইনকাম পিপল আছে না যাদের দিনে হয়তো $100 ইনকাম করতে পারে না, এরকম পার্সনে কিন্তু আছে। সো জিডিপি তে যখন ক্যালকুলেশনে যাচ্ছি, জিডিপি থেকে যে আদার্স কম্পোনেন্ট গুলো আসছে, মানে এটা না একটা এভারেজ ভ্যালু আসে, আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম। একটা এভারেজ ভ্যালুতে আমরা যখন চলে আসি, তখন আসলে অরিজিনাল সিনারিওটা বের করা আমাদের জন্য আসলে ইজি হয় না। সো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন জিডিপি থেকে যখন আমরা হচ্ছে গিয়ে পার ক্যাপিটা ইনকামে আসি, বা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গ্রোথ রেট গুলোর ক্যালকুলেশন যাই, সেটা আসলে ইন্ডিভিজুয়ালি আমার কিরকম, আমি ভালো আছি না খারাপ আছি, এই বিষয়গুলো কিন্তু আমার এখানে রিফ্লেক্ট হয় না। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। দেন সেকেন্ড প্রবলেম যেটা, এই যে আমি লিমিটেশন অফ রিয়েল জিডিপি, এই জন্য স্লাইড পেজটাতে চলে গেলাম। দিস ইজ দ্য পেজ নাম্বার, আমি একটু পেজ নাম্বারটা বলে দিই, 93 ফ্রম ইয়োর বুক। সো তারপরে যেটা আসে যে হাউস হোল্ড প্রোডাকশন। হাউস হোল্ড প্রোডাকশন মানে হচ্ছে দেন আপনি কিচেনে যে ক্লিন করছেন, ওটারও কিন্তু একটা ভ্যালু আছে। সাপোজ আপনি কিচেনে যাতে নিট এন্ড ক্লিন করে রাখছেন, এটা যদি আপনি না করে কাউকে কোনো ক্লিনারকে ডেকে ক্লিন করাতেন, আপনার কিন্তু পেমেন্ট করতে হতো, which means that it has some cost. লাইক আপনি একটা ঘরটা ক্লিন করছেন, এটারও কিন্তু একটা হচ্ছে কি বিল আছে। বা আপনি কার ওয়াশ করছেন, বা আপনি একটা বাইকটা ওয়াশ করছেন, এটারও কিন্তু একটা বিল আছে। সো এই যে হাউস হোল্ড কিছু প্রোডাকশন আছে যেটার ভ্যালুটাকে আমরা কোনোভাবে জিডিপি তে ইনক্লুড করতে পারি না। মেয়েরা যে আমরা রান্না করছি, এটাতে একটা বড় ধরনের ভ্যালু আছে, হ্যাঁ। সো এই ধরনের যে প্রোডাকশন গুলো যেগুলা থাকে, এই ভ্যালু গুলোকে কিন্তু জিডিপি আন্ডার এস্টিমেট করে, এবং উই কান ক্যালকুলেট দেম দিস হোম প্রোডাকশন ইন দা ওভারঅল জিডিপি। কিন্তু এইটার কিন্তু মানে এটা কিন্তু রিফ্লেকশন আছে যে আপনি যদি বাসায় ভালো খাবার না হয়, তখন কিন্তু আপনি বাইরে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, বা বাসায় ভালো খাবার না হলে আপনি সিক হয়ে যাবেন, সিক হলে আপনাকে হেলথ কেয়ার নিতে হবে, সেখানে কিন্তু আপনার ডিমান্ড বেড়ে যাচ্ছে। সো সেখানে কিন্তু এটার ইম্প্যাক্ট পড়ে। তো দেখা যাচ্ছে যে হাউস হোল্ড প্রোডাকশনটাকে কোনোভাবে আমি জিডিপি তে নিয়ে আসতে পারছি না। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর লিমিটেশন। সেকেন্ড ওয়ান ইজ আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, সাম হিডেন ইকোনমিক অ্যাক্টিভিটিস which are really illegal. So those cannot be calculated under the real GDP. Say for example, if someone is drugs dealer or arms dealer, or like take some bribe from others person, this kind of economic activities cannot be calculated under the GDP thing. Even sometimes we do this kind of thing, like we love to hide our real income. আমরা দেখা যাচ্ছে যে to avoid the income tax we hide our real income. So when we are hiding our real income, which means those halal earning becomes black money. Like আমার ইনকাম যদি আমি এখন হাইড করি, যে গভর্নমেন্টকে আমি বছরে দেখালাম আমার ইনকাম 2 লাখ টাকা, আসলে কিন্তু আমার ইনকাম 2.5 লাখ টাকা। এখন এই যে 50,000 টাকা আমি গভর্নমেন্টকে শো করলাম, সাথে সাথে এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, আমার কিন্তু লিগালি আর্ন করেছে, কিন্তু আমি গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আমি এই কাজটা করলাম, সাথে সাথে এটা আমার আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তারপরে আসে হচ্ছে হেলথ অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি। হেলথ অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি এখানে যেটা বোঝাচ্ছে যে আমার হচ্ছে গিয়ে গুড হেলথ যেটা, হ্যাঁ, good health means long lives means a good hope for everyone. So এখন আমার রিয়েল জিডিপি থেকে আসলে বোঝার উপায় নাই, বা পার ক্যাপিটা ইনকাম, রিয়েল জিডিপি থেকে আমরা পার ক্যাপিটা ইনকামে আসি, পার ক্যাপিটা ইনকাম থেকে আমার বোঝার উপায় নাই, বা একটা দেশের ইকোনমি যে জিডিপি সাইজ, সেটা দেখে আমার বোঝার উপায় নাই যে ওই দেশের মানুষের হেলথ কন্ডিশন কেমন, লাইফ এক্সপেক্টেন্সি কেমন, বা লিভিং স্ট্যান্ডার্ডটা বের করা যায়, বাট ইট ডাজন্ট মিন ইট উইল শো ইউ ইয়োর লাইফ এক্সপেক্টেন্সি অর ইয়োর হেলথ কন্ডিশন, সেটা বের করা যায় না। তো এইটা হচ্ছে আর একটা ঝামেলা।
দেন হচ্ছে লেজার টাইম। লেজার টাইমটা বলতে বুঝি যে অবভিয়াসলি লেজার টাইম ইজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটিস। আমি যখন লেজারে থাকি আমি একটা ভ্যাকেশনে চলে যাই, এটাই আমার ফেভারিট কাজ, মানে ঘুরে ফিরে বেড়াইতে আমি পছন্দ করি। তো এই যে আমি ভ্যাকেশনে যাচ্ছি অবভিয়াসলি আই এম স্পেন্ডিং সামথিং দেয়ার, কিন্তু এই যে আমার এই লেজার টাইম একটা ভ্যালুয়েবল থিং, বাট ইটস ক্যান নট বি ক্যালকুলেটেড আন্ডার দ্য জিডিপি থিং। অ্যান্ড আমরা যে লেজার টাইম যদি অ্যাভয়েড করি তাহলে কিন্তু সেই টাইমটাতে কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার কাজটাতে হচ্ছে গিয়ে মানে আমি আমার কাজটাতে ইয়া করতাম, ইনভেস্টমেন্ট করতাম, তো আমি সেটা করছি না। তাহলে এই যে লেজার টাইম এটারও কিন্তু একটা ভ্যালু আছে, কিন্তু আপনি যখন জিডিপি ক্যালকুলেশনে যান দেখবেন যে একটা ওয়ার্কারের লেজার টাইম মানে ওই সময় তো সে কোনো কাজ করছে না, এইভাবে কিন্তু ক্যালকুলেট করা হবে এবং সেই সময়ের ভ্যালুটাকে আমরা নিয়ে না নিয়ে কিন্তু জিডিপি ক্যালকুলেশনে চলে যাব। ঠিক একইভাবে হেলথ কন্ডিশনের মতো এনভায়রনমেন্ট কোয়ালিটি, এটাও আর একটা পয়েন্ট ছিল যেটা কিনা যেমন আমরা জিডিপি থেকে বুঝতে পারছি না যে হেলথ কন্ডিশন কেমন আছে একটা দেশের, তেমনি জিডিপি থেকে আমার পক্ষে বোঝা সম্ভব না যে আপনার হচ্ছে গিয়ে ওই দেশের এনভায়রনমেন্টের কোয়ালিটিও কেমন আছে, এটা দেখে সম্ভব না। আমরা হয়তো এটুকু ভাবতে পারি যে আল্লাহ বেশি জিডিপি মানে বেশি প্রোডাকশন মানে এনভায়রনমেন্ট বেশি ডিটেরিয়েট হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো ইউএস এর এনভায়রনমেন্ট টোটালি ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, বিকজ দে হ্যাভ দ্য লার্জেস্ট জিডিপি সাইজ, বাট দ্য interesting fact is that they are one of the greenest economy of this world. সো আপনি আসলেই জিডিপি সাইজ থেকে বলতে পারবেন না যে ওই দেশের এনভায়রনমেন্ট কন্ডিশন কেমন। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান ইজ পলিটিক্যাল ফ্রিডম এন্ড সোশ্যাল জাস্টিস। আমি যেটাকে বলছি যে আইনের মানে সুশাসন, যেটা আইনের সুশাসন এবং সমাজের চোখে সবাই সমান, ইকুয়ালিটি যেটাকে আমরা বলছিলাম। ওকে, সো GDP আসলে doesn't make sure your political freedom or social justice. আপনি আর্ন করতে পারবেন কি পারবেন না, আপনি ভালো থাকবেন কি থাকবেন না, আপনার উপর আপনাকে কি পলিটিক্যালি অ্যাবিউজ করা হবে কিনা, আপনার উপরে কোনো ফোর্সফুলি কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে কিনা, এসব কোনো কিছু জিডিপি মেক শিওর করতে হবে। জিডিপি জাস্ট শো ইউ দ্য টোটাল প্রোডাকশন অফ ইউর কান্ট্রি, দ্যাটস ইট। অনেক বিষয় আছে যেটা আমরা কিনা সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর সাথে যদি রিলেটেড করি বা আমাদের ইকোনমিক কন্ডিশনের সাথে যদি রিলেটেড করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে সেখান থেকে অরিজিনাল সিনারিওটা খুঁজে পাচ্ছি না। সো দোজ আর দ্য লিমিটেশন অফ রিয়েল জিডিপি অর আই ক্যান সে দ্য জিডিপি। এরপরে আমরা হচ্ছে গিয়ে তাহলে বলবো যে ম্যাডাম তাহলে এটা থেকে বের হওয়ার উপায় কি, এটার জন্য বোঝানো আমরা আদার্স ইকোনমিক ফ্যাক্টর গুলোর উপরে তখন আমাদের ফোকাস করতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা চলে যাই হচ্ছে গিয়ে আদার্স ইকোনমিক ফ্যাক্টরস এর মধ্যে আমরা চলে যাব এরপরে, সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 5 এ, যেখানে আমরা উই উইল টক অ্যাবাউট দ্য ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে তখন আমরা মনিটরিং জবস এন্ড ইনফ্লেশন, এই চ্যাপ্টারটাতে এটাই বোঝাবো যে আমরা তখন অন্যান্য ইকোনমিক ফ্যাক্টর, যে আপনার লিভিং স্ট্যান্ডার্ড বোঝার জন্য বা এনভায়রনমেন্ট কোয়ালিটি বা ওই যে যেটা বললাম যে লেজার টাইম, এগুলো বোঝার জন্য তখন আমাদের লেবার মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে হবে বা প্রাইস লেভেল নিয়ে অ্যানালাইসিস করতে, তখন আমরা কিন্তু এই আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশন এখানে চলে যাব। সো আজকে শেষ করে দিই, সবাই অফিসে আছেন বা হয়তো টায়ারিং ডে, বাট নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, হুইচ ইজ চ্যাপ্টার 5 and we will talk about the inflation and unemployment. It's a very easy chapter. আপনি যদি কম্পেয়ার করে বলি আমি বলবো যে খুব ইজি চ্যাপ্টার, অনেক ইন্টারেস্টিং, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আজকের ক্লাস থেকে কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি। ম্যাম, ম্যাথটাতে হলো গিয়ে বেজিয়ার কোনটা ধরা হয়েছে ম্যাম, এটা বুঝতে পারিনি। ম্যাথটাতে হচ্ছে বেজ ইয়ার আপনার আসবে হচ্ছে একদম পুরাতন যে বছরটা। আচ্ছা আচ্ছা, মানে ধরেন 4টা বছর দেওয়া আছে, এর মধ্যে সবচেয়ে পুরাতন যেমন 15, 16, 17, 18, 4টা বছর না, এর মধ্যে সবচেয়ে পুরাতন বছর কোনটা? 2015। এই জন্যই বলছেন যে ওল্ডেস্ট ওয়ান, সবচেয়ে ওল্ড, যে সবার আগে যিনি আসছেন সে হবে বেজ ইয়ার। আর যদি আমি বেজ ইয়ার মেনশন করে দিই, অনেক ক্ষেত্রে অনেক সময় বেজ ইয়ার মেনশন করে দিই যে 2016 বা 17 উইল বি বেজ ইয়ার, তাহলে তার আপনার কোনো সমস্যা না। যদি মেনশন না করা থাকে তাহলে ওল্ডেস্ট, সবচেয়ে পুরাতন যে বছরটা আমরা পাবো তাকে বেজ ইয়ার ধরে আমরা কাজ করব। ওকে ম্যাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ম্যাম, আর জিডিপি বের করার ক্ষেত্রে তো প্রাইস হচ্ছে বেস ইয়ার ইনটু কোয়ান্টিটি কারেন্ট ইয়ার, তাই না? রিয়েল জিডিপি জি, এটা। হ্যাঁ এটা তো 4টা ইউনিট 4টা প্রাইসই নেব, তাই না? হ্যাঁ, 4টা প্রাইসে নেবেন, 4টা প্রাইসেরই বেজ ইয়ারে যে প্রাইসটা ছিল সেটাকে আমরা কনস্ট্যান্ট প্রাইস হিসেবে ধরে নিব, আর কোয়ান্টিটিটাকে স্পেসিফিক ইয়ার থেকে নেওয়া শুরু করব। ইয়েস ম্যাম।
আচ্ছা ঠিক আছে, আর তো তাহলে মনে হয় কোশ্চেন নেই, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে সবাই সবাই ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।